নমস্কার, বাংলা সাহিত্য চর্চার গ্রুপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি নতুন বিষয় সাহিত্যের উপভেদ থেকে জেনে নেবার চেষ্টা করব। আজকের বিষয় মহাকাব্য। মহাকাব্য বললেই আমাদেরকে মনে রাখতে হবে যে মহা যে কাব্য, এই যে কাব্য বললে কবিতার কথা উঠে আসে। এই কবিতা বা কাব্যের যে বিচিত্র ধরন ধারণ, আমরা কবিতা বুঝি, আখ্যান কাব্য বুঝি, কবিতা বলতে আজকের দিনে আমরা গীতি কবিতা বুঝি। সেই সমস্ত সংরূপগুলোর মধ্যে সবথেকে প্রাচীনতম রূপ যদি বলতে হয় এবং শ্রেষ্ঠতম রূপ বলতে হয়, তাহলে সেটাই হচ্ছে মহাকাব্য। মহাকাব্য সবথেকে প্রাচীনতম সৃষ্টি। মহাকাব্য ব্যাপারটা আসলে কি সেটা যদি আমরা একটু বুঝে নেবার চেষ্টা করি, তাহলে বলতে হয় মহাকাব্য হচ্ছে এমন একটা কাহিনী কাব্য। সেটা অবশ্যই একটা কাহিনী, একটা গল্পকে তুলে ধরে। আদি মধ্য অন্তযুক্ত এমন একটি আখ্যান বা কাহিনী কাব্যই হচ্ছে মহাকাব্য, যা পুরাণ বা পৌরাণিক চরিত্র বা প্রসঙ্গ নিয়ে রচিত হয় সাধারণভাবে, এবং যার বিষয়বস্তু বেশিরভাগ ক্ষেত্রেই যুদ্ধবিগ্রহ থাকে এবং একটা জাতির আশা আকাঙ্ক্ষা তার মধ্যে প্রতিফলিত হয়। এবং সেখানে আরও যে বিষয়টা থাকে সেটা হচ্ছে একটা নীতিবাক্য, ধর্মের জয় অধর্মের পরাজয়। ধর্মের পথে যে থাকে তার শেষ পর্যন্ত জয় হয়, আর অধর্মের পথে যে থাকে তার শেষ পর্যন্ত পরাজয় হয়। ফলে মহাকাব্যের প্রভাব আমাদের জীবনে, আমাদের নীতিগত যে জীবন, সেই জীবনে একটা বিরাট প্রভাব ফেলে। আমরা যদি মহাকাব্য হিসেবে আমাদের মহাভারতের কথাই বলি, তাহলে তো দেখতে পাবো যে কৌরবরা পাণ্ডবদের সঙ্গে যে অন্যায় করেছে তার শাস্তি তাদেরকে পেতে হয়েছে। শেষ পর্যন্ত মুখ বুজে দাঁতে দাঁত চিপে লড়াই করে যাওয়া পাণ্ডবেরাই কিন্তু জয়ী হলো। স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যিনি, তিনি কাদের পক্ষ নিলেন? না, পাণ্ডবদের পক্ষ নিলেন। অর্থাৎ কৃষ্ণ এখানে একটা প্রতীকী চরিত্র হয়ে উঠলেন, যে যিনি সৎ পথে থাকেন, যারা সৎ পথে থাকে ভগবান সবসময় তাদেরই রথের সারথি হন। তাই অর্জুনের রথের সারথি হয়ে গেলেন কিনা? স্বয়ং শ্রীকৃষ্ণ। ধর্মের জয় অধর্মের পরাজয়। তাহলে ধর্মের জয় অধর্মের পরাজয় এই কাহিনী কাব্য বা আখ্যান কাব্যে থাকে। এবং আরও যে বিষয়গুলো এখানে লক্ষণীয়, যে বিশ্বনাথ কবিরাজ তিনি বলছেন, তিনি তার সাহিত্য দর্পণে বলছেন যে মহাকাব্য অষ্টাধিক মানে 8-এর বেশি স্বর্গে রচিত হবে। প্রতিটি স্বর্গ আলাদা আলাদা ছন্দে রচিত হবে। এবং এই মহাকাব্য সম্পর্কে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রাথমিকভাবে যে আলোচনা আমরা উঠে আসতে দেখি তা কিন্তু অ্যারিস্টটলের আলোচনায়। আমরা জানি যে ট্র্যাজেডি নিয়ে প্রাচীন গ্রীষ্মের যে ট্র্যাজেডি, সফোক্লিস, এসকাইলাস এরা যে কাহিনী মানে নাটক লিখছেন, সেই নাটক থেকে ট্র্যাজেডিকে ব্যাখ্যা করছেন আমাদের সামনে অ্যারিস্টটল তার পোয়েটিক্সে। সেখানে তিনি কিন্তু মহাকাব্যেরও সংজ্ঞা স্বরূপ দিয়েছেন। যদিও একটু লক্ষণীয় বিষয় হলো যে তিনি ট্র্যাজেডি আর মহাকাব্যের মধ্যে আলোচনা করতে গিয়ে মহাকাব্য অপেক্ষায় ট্র্যাজেডিকে শ্রেষ্ঠ বলেছেন। যাই হোক, সেটা আলাদা প্রসঙ্গ। কিন্তু ট্র্যাজেডি আর মহাকাব্যের তিনি যে পার্থক্যের জায়গাটাকে তুলে ধরেছেন সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা আগেই মহাকাব্যের সংজ্ঞা স্বরূপটা খুব সংক্ষেপে বুঝে নিয়েছি। এখানে আরও যে বিষয়টা থাকবে, যে তিনি বলছেন, তিনি এক জায়গায় মহাকাব্যের সংজ্ঞা প্রসঙ্গে বলছেন যে অ্যান ইমিটেশন অফ সিরিয়াস সাবজেক্ট ইন এ গ্রান্ড কাইন্ড অফ ভার্স ইন ন্যারেটিভ ফর্ম। এই যে অ্যান ইমিটেশন অফ সিরিয়াস সাবজেক্ট, অর্থাৎ অনুকরণ, জীবনের অনুকরণ। কোন ঘটনা? না, সিরিয়াস হবে, সেখানে হাস্য কৌতুক বা লঘু বিষয় থাকবে না। ট্র্যাজেডিতেও তাই থাকে। সিরিয়াস সাবজেক্ট ইন এ গ্র্যান্ড কাইন্ড অফ ভার্স, মানে কবিতার একটা ধরন, সেটা কিন্তু নাটকের ধরন নয়। ট্র্যাজেডি কিন্তু নাটকের ধরন। সেই জন্যই কি না, তার পরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, ইন ন্যারেটিভ ফর্ম। ট্র্যাজেডি প্রসঙ্গে কিন্তু অ্যারিস্টটল বলেছিলেন ইন দ্য ফর্ম অফ অ্যাকশন নট অফ ন্যারেটিভ, অর্থাৎ ইন দ্য ফর্ম অফ অ্যাকশন মানে ঘটনাটাকে সংঘটিত হতে হবে, দ্বন্দ্বমূলক হতে হবে, তাকে বর্ণনামূলক হলে চলবে না। কিন্তু মহাকাব্য সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন ইন ন্যারেটিভ ফর্ম, অর্থাৎ এটি একটি কাইন্ড অফ ভার্স, কবিতারই একটা ধরন। আমরা আগেই সে কথা বলেছি। এবং তিনি বলছেন লেখা হবে কিসে? না, ইন ন্যারেটিভ ফর্ম, অর্থাৎ বর্ণনাত্মক ভঙ্গিতে। অর্থাৎ ট্র্যাজেডি যদি নাটকের একটা রূপ হয়, মহাকাব্য যে নাটকের ওই দ্বন্দ্বময় জায়গাটাকে প্রাধান্য দিলেও তা যে আসলে ঘটনার দ্বন্দ্বাত্মক অনুকরণ নয়, সংঘটনাত্মক নয়, সেখানে যে বর্ণনার অবকাশ থাকে ইন দ্য ফর্ম অফ ন্যারেটিভ, অ্যারিস্টটলের ভাষায় ইন ন্যারেটিভ ফর্ম,
এই ন্যারেটিভ ফর্মেই কিন্তু সে ট্র্যাজেডির থেকে আলাদা হয়ে যায়। ট্র্যাজেডি কিন্তু ন্যারেটিভে নয়, ইন দ্য ফর্ম অফ অ্যাকশান, অর্থাৎ সংঘটনাত্মক রূপে সেটা সংগঠিত হয়। আর এটা বর্ণনাত্মক রূপে একটা কাহিনীকে তুলে ধরে, এবং যে কাহিনীটার একটা সামগ্রিকতা থাকবে, একটা আদি থাকবে, একটা মধ্য থাকবে এবং অন্ত থাকবে। বিষয়বস্তু পুরাণ পৌরাণিক চরিত্র প্রসঙ্গ নিয়ে হবে, যুদ্ধ বিগ্রহেই মূলত অবলম্বন, এবং যেখানে ধর্মের জয় আর অধর্মের পরাজয় এই নীতিবাক্যটি শেষ পর্যন্ত সেখানে প্রতিষ্ঠিত হবে। এটা তো গেল মহাকাব্যের সংজ্ঞা। মহাকাব্য বলতে আমরা যা বুঝি এটাই তাই, আমাদের বাল্মীকির রামায়ণ, বেদব্যাসের মহাভারত, এই জাতীয় সৃষ্টি। এখন আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু মহাকাব্যের আর একটা রূপ তৈরি হচ্ছে। আমরা যখন মধুসূদনের মেঘনাদ পথ কাব্য পড়ছি তখন তাকেও আমরা মহাকাব্য বলছি, কিন্তু সেটাকে কি বলছি না, সাহিত্যিক মহাকাব্য। অর্থাৎ এমনিতে মহাকাব্য বললে সেটাকে আমরা বলতে পারি যে সেটা আসলে ধ্রুপদী মহাকাব্য, আর যেটা বা তাকে আমরা বলতে পারি এপিক অফ গ্রোথ, এরকমও বলা হয়, মানে সেটা হচ্ছে ধ্রুপদী মহাকাব্য। আর যেটা আজকের দিনে লেখা হচ্ছে সেটাকে আমরা বলছি, যেমন আমাদের মেঘনাদ পথ, সেটাকে আমরা বলছি এপিক অফ আর্ট বা লিটারেরি এপিক, অর্থাৎ সাহিত্যিক মহাকাব্য। এই সাহিত্যিক মহাকাব্য আমাদের প্রাচীন ধ্রুপদী মহাকাব্য থেকেই কিন্তু উপাদান সংগ্রহ করে, কিন্তু কোথাও কোথাও সে আলাদা হয়ে যায়। কোথায় আলাদা হয়ে যায় আমরা আজকে সেটাও বুঝে নেবার চেষ্টা করব। যেমন ধরা যাক আদি যে মহাকাব্য বা ধ্রুপদী মহাকাব্য, তার স্রষ্টারূপে আমরা জানি একজনের নাম, বাল্মীকির কথা জানি, বেদব্যাসের কথা জানি, তাদের রামায়ণ মহাভারতের কথা, সেগুলো একজনের সৃষ্টি হলেও সেটার সবথেকে একটা খুব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে একটা গোটা জাতির আশা আকাঙ্ক্ষা যেভাবে তাতে প্রতিফলিত হয়, এবং লেখক বা কবি যেভাবে নৈবেক্তিক রূপে, অর্থাৎ নিজেকে, কবিতার কথা বলতে গেলে আমরা কি বলি না, কবিতা হচ্ছে স্পন্টেনিয়াস ওভারফ্লো অফ পাওয়ারফুল ফিলিংস। কবিতা হচ্ছে কবি হৃদয়ের স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রকাশ। মহাকাব্য কিন্তু কখনো তা নয়। মহাকাব্যে কবিতার একান্ত ব্যক্তিগত খামখেয়ালিপনাকে কখনো সেখানে প্রশ্রয় দিতে পারেন না। একজন প্রাবন্ধিক বস্তুনিষ্ঠ লেখক, বস্তুনিষ্ঠ প্রাবন্ধিক যেমন একেবারে যুক্তি তর্ক বিচার বুদ্ধি দিয়ে নিজেকে, নিজের আবেগকে কিছুটা দূরে সরিয়ে রেখে নৈবেক্তিক রূপে একটা প্রবন্ধ লেখেন, তেমনি একজন মহাকাব্যের স্রষ্টাকে, আদি মহাকাব্যের স্রষ্টাকে বা একজন ধ্রুপদী মহাকাব্যের স্রষ্টাকে সেইভাবেই নিজেকে প্রেজেন্ট করতে হয়, উপস্থাপন করতে হয়। ব্যক্তিগত আবেগ অনুভূতির জায়গাটা সেখানে একটু হলেও কম থাকে। ফলে আদি মহাকাব্য বা ধ্রুপদী মহাকাব্য একক রচনা হলেও তাতে যেন ওই যেমন আমরা যেটাকে বলি না, লোকসাহিত্য একক মানুষের সৃষ্টি নয়, সমস্ত জাতির আশাকাঙ্ক্ষা, গোষ্ঠীর আশাকাঙ্ক্ষা তাতে প্রতিফলিত হয়। ফলে একজনের হাতে কোনো লোকগান জন্ম হলেও তা যেন সকলের সৃষ্টি হয়ে ওঠে, সকলের জীবনের সুখ দুঃখকে তারা প্রতিফলিত করে। তেমনি যাকে আমরা ধ্রুপদী মহাকাব্য বলবো সেটাও আসলে একজন মানুষের সৃষ্টি হলেও সেটা আসলে সমস্ত মানুষের, সমস্ত জাতির আশাকাঙ্ক্ষাকে যেভাবে প্রতিফলিত করে, তাতে যেন সেটা আর ওই একক মানুষের সৃষ্টি থাকে না, সেটা যেন একটা জাতির সামগ্রিক সৃষ্টি হয়ে যায়। রামায়ণ বা মহাভারত যতই একজন কোনো লেখক বা মানে কবির দ্বারা রচিত বলে আমরা জানি না কেন, এটা যেন একটা জাতির আশাকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে একটা জাতির সামগ্রিক সৃষ্টি হয়ে ওঠে। ফলে একজন লেখকের সৃষ্টি হয়ে সেটা কিন্তু আর সীমাবদ্ধ থাকে না। কিন্তু সাহিত্যিক মহাকাব্যের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা একক সৃষ্টি, অর্থাৎ আদি মহাকাব্যের মধ্যে যে বৈশিষ্ট্যটা থাকে তাহলে বস্তুনিষ্ঠ নৈবেক্তিক উপস্থাপনা। সেই জন্যই কবিতাকেও আমরা প্রবন্ধের মতো দুই ভাগে ভাগ করি, মন্ময় কবিতা আর তন্ময় কবিতা। যেমন প্রবন্ধকে বলি বস্তুনিষ্ঠ প্রবন্ধ আর ব্যক্তিনিষ্ঠ প্রবন্ধ। বস্তুনিষ্ঠে লেখক একেবারে নিজেকে নৈবেক্তিকভাবে যুক্তি তর্ক বিচার বিশ্লেষণ দিয়ে উপস্থাপন করে, আর যেখানে ব্যক্তিগত প্রবন্ধ সেখানে তিনি তার হৃদয়ের আবেগকে কিছুটা প্রশ্রয় দেন। কবিতার ক্ষেত্রেও তাই হয়। আমরা যাকে গীতি কবিতা বলি সে আসলে মন্ময় কবিতা, সেখানে ব্যক্তিগত হৃদয়ানুভূতির প্রকাশটাই মুখ্য। আর তন্ময় কবিতা হচ্ছে সেটাই যেখানে কবির ব্যক্তিগত হৃদয়ানুভূতির প্রকাশ অপেক্ষা কবির একটা বিশেষ কাহিনী বা ঘটনাকে কিছুটা পারম্পর্য রেখে তাকে উপস্থাপন করার দিকে ঝোঁক থাকে। ব্যক্তিগত ভাবালুতা সেখানে প্রশ্রয় খুব কম পায়, ফলে সেই ধারাটাকে আমরা বলি তন্ময় কবিতা। আমাদের মহাকাব্য সেই তন্ময় কবিতার অংশ, যাকে আমরা ধ্রুপদী মহাকাব্য বলছি।
সেই ধারাটাকে রক্ষা করছে সাহিত্যিক মহাকাব্য। কিন্তু সাহিত্যিক মহাকাব্য একটু আলাদা হয়ে যাচ্ছে এই জায়গায় যে আদি মহাকাব্য একক মানুষের সৃষ্টি হলেও যেমন তা অনেকের একটা আশাকাঙ্ক্ষা বা অনেকের সৃষ্টি বলে তাকে যেন মানতে হয়, তেমনি সাহিত্যিক মহাকাব্য কিন্তু সেরকমটা নয়, সেটা একক সৃষ্টি, একক মানুষের সৃষ্টি। মধুসূদনের মেঘনাদ বধ মানে সেটা মধুসূদনেরই সৃষ্টি। এবং এখানে আরও যে পার্থক্যের জায়গাগুলো তৈরি হয় যে তাদের সম্পর্কটা কোথায়। ধ্রুপদী মহাকাব্যের সঙ্গে সাহিত্যিক মহাকাব্যের সম্পর্কটা খুব সহজ। ধ্রুপদী মহাকাব্যের কাহিনী থেকেই সাহিত্যিক মহাকাব্য তার উপাদান সংগ্রহ করে। যেমন আমরা জানি মধুসূদনের মেঘনাদ বধ কাব্যের বিষয় আমাদের রামায়ণের কাহিনী থেকেই গ্রহণ করা হয়েছে। কিন্তু এখানে যে পার্থক্যটা তৈরি হয় যে যখন একজন সাহিত্যিক মহাকাব্যের স্রষ্টা তার কাব্যটাকে রচনা করেন, তখন তিনি কিন্তু তার ব্যক্তিগত দৃষ্টিকোণটাকে সেখানে গুরুত্ব দেন। একটা বিশেষ সময়ের প্রেক্ষাপটে তার নিজস্ব দৃষ্টিকোণ, তার আধুনিক জীবনবোধ ও দর্শনটাকে তিনি সেখানে প্রকাশ করবার চেষ্টা করেন। অর্থাৎ কবি ব্যক্তিত্বের একটা নিজস্ব অনুভূতির প্রকাশ সেখানে অনেকটা বেশি গুরুত্ব পায়। ফলে এটা মন্ময় কবিতার অন্তর্ভুক্ত নয় ঠিকই, কিন্তু তন্ময় কবিতার অন্তর্ভুক্ত যে ধ্রুপদী মহাকাব্য তার সীমাটাকে ছাড়িয়ে যেন কিছুটা মন্ময়তার দিকে যায়, কিন্তু সেটা তাও মন্ময় নয়, এটা একটা মাঝামাঝি অবস্থানে থাকে, যেখানে কবি অর্থাৎ সাহিত্যিক মহাকাব্যের স্রষ্টা তার যুগধর্মকে, তার যুগের মানসিকতাকে, যুগ চেতনাকে, তার নতুন যুগের সঙ্গে যুগের প্রেক্ষাপটে দাঁড়িয়ে তার আধুনিক দৃষ্টিকোণকে তিনি কিন্তু ফুটিয়ে তোলবার চেষ্টা করেন ওই আদি বা ধ্রুপদী মহাকাব্যের কাহিনীকে নতুনভাবে, নতুন আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরে। ফলে সাহিত্যিক মহাকাব্যকে আমরা বলতে পারি যে সে আদি মহাকাব্য থেকে উপাদান বা কাহিনীকে গ্রহণ করলেও সে আসলে পৌরাণিক যে মহাকাব্য বা ধ্রুপদী মহাকাব্য তার এক ধরনের নবরূপায়ণ বা নবনির্মাণ বা বিনির্মাণ বললেও খুব একটা ভুল বলা হয় না। কারণ আমরা যখন রামায়ণ পড়ি সেখানে আমরা দেখতে পাই রামায়ণের মূল নায়ক চরিত্র হচ্ছে রাম, পাশে লক্ষ্মণ রয়েছে। শত্রু চরিত্রের ভূমিকায় আমরা খলনায়কের চরিত্রে আমরা মেঘনাদ বা আমরা রাবণকে দেখতে পাই। কিন্তু মধুসূদন, যিনি একজন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্য বললে তাকে ভুল বলা হয় না, পাশ্চাত্য কালচার, সভ্যতা, সংস্কৃতির যা কিছু ভালো দিক যার জীবনের মধ্যে সম্পূর্ণরূপে আলো ফেলেছিল, যিনি তার সৃষ্টির মধ্য দিয়ে আধুনিকতাকে তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন, তিনি কি করলেন না 19 শতকের যে জাতীয়তাবাদী চেতনা, যে স্বদেশ প্রেম, পরাধীনতার যন্ত্রণা, এই সবটাকে মাথায় রেখে তিনি কি করলেন না কোথাও যেন আমাদের রাম রাবণ সম্পর্কিত ধারণাটাকে পাল্টে দিচ্ছেন। সেখানে রাম আর লক্ষ্মণ হয়ে যাচ্ছেন বৈদেশিক শত্রু, যিনি সোনার লঙ্কাপুরী মানে সোনার ভারতবর্ষ আক্রমণ করছে, এবং তার থেকে ভারতবর্ষকে রক্ষা করবার জন্য প্রাণ দিচ্ছেন কে না ভারতবর্ষের বীর যোদ্ধা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ আমাদের স্বদেশপ্রেমী একজন দেশপ্রেমী বিপ্লবী হয়ে উঠছেন। রাবণ সেখানে সেই ভারতবর্ষেরই একজন রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। এবং এখানেই আমরা দেখতে পাবো যে 19 শতকের নবজাগরণের যে নতুন দৃষ্টিকোণ, যেখানে বলা হয় যে ম্যান ইজ দ্য মানে মানুষ হচ্ছেন মেজারমেন্ট, ম্যান ইজ দ্য মেজার অফ এভরিথিং, মানুষই হচ্ছে মানবতা মাপকাঠি সব কিছু। সেখানে মূল বিষয়টা হচ্ছে যে মানবতার মাপকাঠিটি সব কিছুকে বিচার করা, এটা হচ্ছে 19 শতকের মূল মন্ত্র। সেই মানবতার মাপকাঠিতে সব কিছুকে বিচার করতে গিয়ে রাক্ষস সম্পর্কিত যে ধারণা তাকে পাল্টে দিয়ে তিনি কি করছেন না সেই রাক্ষসের মধ্যেই মানবত্বের সন্ধান করে তাকে নায়কের ভূমিকায় বসিয়ে দেবতার ভূমিকা থেকে, যে অবস্থান থেকে দেবতার জায়গায় যে আমাদের রাম বা লক্ষ্মণ থাকে, তাকে তিনি খলনায়কে পরিণত করছেন। তার সমস্ত সহানুভূতি গিয়ে পড়ছে রাক্ষসের ওপর, রাবণের ওপর, ইন্দ্রজিতের ওপর, এবং তাদেরকে তিনি রাক্ষস বলে দেখছেন না, বীর যোদ্ধা রূপে, দেশপ্রেমিক রূপে, মানুষের ভূমিকায় তাদেরকে তিনি উপস্থাপন করছেন। এটাই তো সামন্ততান্ত্রিক যে চিন্তা চেতনা থেকে বেরিয়ে আধুনিক পুঁজিবাদী ধনতান্ত্রিক যে নতুন সমাজ ব্যবস্থার চেতনা আলো আমাদের দেশে ইংরেজ সভ্যতার মারফত বয়ে এসেছিল, তার সার্থক পুরোধা ও
ঋত্বিক বা পুরোহিত বলতে পারি আমরা মধুসূদনকে, যেখানে সবথেকে বড় বৈশিষ্ট্যটাই ছিল যে সামন্ততান্ত্রিক পুরনো কাঠামোই দেবতাকেই নায়ক বলা হতো। আমরা সকলে দেবতার দাস, দেবতাই নায়ক, দেবতাকেই মহাকাব্যের নায়ক করা হয়েছে। তাই রাম এবং লক্ষ্মণ আমাদের রামায়ণের নায়ক চরিত্র। কিন্তু আধুনিক ধনতান্ত্রিক যে বুর্জোয়া ব্যবস্থা, সেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থার মূল মন্ত্রই হচ্ছে মানুষ হচ্ছে সবার উপরে, মানবতার মাপকাঠিটি সব কিছুকে বিচার করতে হবে। ফলে দেবতাকে খলনায়কের ভূমিকায় রেখে মধুসূদন কি করলেন না, সেই নতুন মানবতার মন্ত্রে দীক্ষা নিয়ে তিনি কি করলেন না, রাক্ষস চরিত্রের মধ্যে তিনি মানবত্বের সন্ধান করে তাকেই তিনি কি করলেন, নায়কের আসনে দিলেন। কিংবা এভাবেও ভাবতে পারি যে রামচন্দ্র আর্য আর রাক্ষস বংশের রাবণরা অনার্য, আর্য অনার্যের এই ভেদকে তিনি তুলে দিলেন। নতুন সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে জাতপাতের সমস্ত ভেদাভেদকে তুলে দিয়ে সাম্যবাদী যে চেতনা, যে মনুষ্যত্বের মাপকাঠিতে বা মনুষ্যত্বকে মূল্য দেওয়ার যে চেতনা, সেখান থেকে দাঁড়িয়ে অনার্য বলে যাকে সরিয়ে রাখা হয়েছিল রাক্ষস বলে, সেই রাবণ কিংবা ইন্দ্রজিতের গলাতেই মালা দিয়ে তিনি তার কাব্যের নামকরণ করলেন মেঘনাদ বধ। অর্থাৎ মেঘনাদ বধের মধ্য দিয়ে তিনি আসলে মেঘনাদকে হিরো করে দিলেন, নায়ক করে দিলেন। এই যে নতুন দৃষ্টিকোণ থেকে একটা অন্তজ বা অনার্য শ্রেণীকে যাতে তোলার চেষ্টা, তার মধ্যে রাক্ষস সত্তাকে সরিয়ে মানব সত্তাকে গুরুত্ব দেওয়া এবং নতুন পুঁজিবাদী বুর্জোয়া চেতনা থেকে দেবতা নয় মানুষই এই নতুন কালের নায়ক, সেই চেতনায় দীক্ষিত হয়ে তিনি যেভাবে রাম এবং রাবণ সম্পর্কিত আমাদের পৌরাণিক হিন্দু বিশ্বাসকে নতুন দৃষ্টিকোণ থেকে তুলে ধরলেন, এখানেই তো আমরা দেখতে পাবো যে মহাকাব্য হিসাবে সাহিত্যিক মহাকাব্য তার বীজ আদি মহাকাব্য বা ধ্রুপদী মহাকাব্য থেকে গ্রহণ করেছে ঠিকই, সে আপাতভাবে চারিদিক থেকে তার কাঠামোগত দিক থেকে সে কি করছে না, মহাকাব্যের লক্ষণকে রক্ষা করছে। বিশ্বনাথ কবিরাজ অষ্টাধিক স্বর্গে রচিত হতে হবে মহাকাব্যকে বলেছিলেন, আমাদের মেঘনাদবধ কাব্য মধুসূদনের সেইভাবেই রচিত। কিন্তু ভাবের জায়গায় মধুসূদনের একান্ত ব্যক্তিগত চিন্তা চেতনা, সময়ের দাবি সেখানেও আছে, এখানেও আছে, যে একটা জাতির আশাকাঙ্ক্ষা, পরাধীনতার যন্ত্রণা এখানেও প্রতিফলিত হচ্ছে। কিন্তু এই যে নতুন দৃষ্টিকোণ থেকে রাম লক্ষ্মণ এবং রাক্ষস বংশকে দেখা, নায়কের ধারণাটাকে পাল্টে দেওয়া, এটাই তো আধুনিকতার লক্ষণ। এবং এই আধুনিক দৃষ্টিকোণ থেকে পুরাণের এক নবনির্মাণ ঘটানোর মধ্য দিয়েই আদি মহাকাব্য থেকে সাহিত্যিক মহাকাব্য নিজেকে আলাদা করে ফেলছে। ফলে আদি মহাকাব্য আর সাহিত্যিক মহাকাব্যের গঠন কৌশলগত তেমন কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে নতুন দৃষ্টিকোণ থেকে একজন কবির নিজস্ব চিন্তা এবং চেতনাকে সেই কাব্যের মধ্যে প্রতিফলিত করা। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আমাদের আলোচনা ভালো লাগলে বা এই ধরনের আলোচনা পেতে আমাদের চ্যানেলটির সঙ্গে অবশ্যই থাকবেন। বাংলা সাহিত্য চর্চার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।